আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি মুহিত। গত ক্লাসে পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস পর্যন্ত আমরা আলোচনাটা করেছিলাম। তো আজকে হচ্ছে পার্ট 2। আজকে আমরা হচ্ছে মায়োসিস শিখব, ক্রসিং ওভার শিখব এবং ওই যে কিছু কনফিউশনগুলো ছিল ওই কনফিউশনগুলো ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। তো এই যে কনফিউশন ক্লিয়ার এই পার্টটা রেখেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের যত পেঁচানো যে জায়গাগুলো আছে বা পেঁচানো যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমরা একেবারে লাস্টে ইনশাল্লাহ সলভ করে দেবো, ঠিক আছে? তো এখন আমরা মায়োসিস সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমাদের অনিয়ন্ত্রিত মায়োসিস সম্পর্কে আলোচনাটা হয়েছিল। তো এটার ভিডিও হচ্ছে যে আমাদের প্লেলিস্টে ওয়ান শট এমসিকিউ আকারে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে? যারা পার্ট 1 দেখো নাই পার্ট 1টা দেখে আসো। আচ্ছা, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা জানবো হচ্ছে মায়োসিস। মায়োসিস মানে কি? মায়োসিস মানে হচ্ছে মায়োসিসের আরেকটা নাম আছে। মায়োসিসের আরেকটা নাম হচ্ছে এই মায়োসিস মানে হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। কেন মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? কারণ এই মায়োসিসের ক্ষেত্রে দেখা গেছে যে এই মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে সেটা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়। এই জন্য একে বলা হয় হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে? তাহলে আমাদের কনসেপ্ট নাম্বার 4 আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছিলাম মায়োসিস নিয়ে। তাহলে আমাদের কনসেপ্ট নাম্বার 4 মায়োসিস। মায়োসিস। এখন এই মায়োসিস নামের সাথে কিছু বিজ্ঞানী আসে যারা এই মায়োসিসকে লক্ষ্য করেন। এখন কে কোথায় লক্ষ্য করেন তার উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানী, দেখো, প্রথমে মায়োসিস লক্ষ্য করেন মায়োসিস লক্ষ্য করেন হচ্ছে স্ট্রাসবার্জার, বিজ্ঞানী স্ট্রাসবার্জার। তিনি মায়োসিস লক্ষ্য করেন। কোথায় লক্ষ্য করেন? তিনি লক্ষ্য করেন হচ্ছে পুষ্পক উদ্ভিদের জননাঙ্গে। পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে। তাহলে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে মায়োসিস লক্ষ্য করেন কে? বিজ্ঞানী স্ট্রাসবার্জার, ঠিক আছে? তাহলে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে মায়োসিস লক্ষ্য করেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার। এরপরে বিজ্ঞানী বোভেরি, আরেকজন বিজ্ঞানী, যে বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী বোভেরি, তিনি কি কোথায় দেখেছিলেন মায়োসিস? তিনি মায়োসিস দেখেছিলেন গোলকৃমির জননাঙ্গে তিনি মায়োসিস লক্ষ্য করেন। গোলকৃমির জননাঙ্গে তিনি হচ্ছে মায়োসিস লক্ষ্য করেন। গোলকৃমির জননাঙ্গে তিনি মায়োসিস লক্ষ্য করেন এবং তিনি হচ্ছে সর্বপ্রথম এই মায়োসিসটা লক্ষ্য করেছিলেন গোলকৃমির জননাঙ্গে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকজন বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বেনেডিন এবং হাউজার। বেনেডিন এবং হাউজার কি করেছে? তারা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করেছে। বিজ্ঞানী বেনেডিন ও হাউজার তারা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন। তারা কি করেন? তারা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করেন। তাহলে এই ছিল মায়োসিস সম্পর্কিত কিছু বিজ্ঞানীদের নাম, ঠিক আছে? হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো যে মায়োসিসের প্রকারভেদ বা মায়োসিস কত প্রকার, ঠিক আছে? এই যে মায়োসিসের প্রকারভেদটা আমাদেরকে জানতে হবে যে মায়োসিস কত প্রকার। দেখো, মায়োসিস মূলত হচ্ছে যে আমাদের 3 প্রকার, মানে যেই জায়গায় সংঘটিত হয় তার উপর ভিত্তি করে। দেখো, মায়োসিস প্রথমে হচ্ছে টার্মিনাল মায়োসিস, তারপরে আছে স্পোরিক মায়োসিস, আর লাস্টে আসে হচ্ছে জাইগোটিক মায়োসিস, ঠিক আছে? এখন এই যে মায়োসিসগুলো এগুলো কোথায় হয় এগুলো আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এখন দেখো মায়োসিসের প্রকারভেদ। মায়োসিসের প্রকারভেদ তাহলে কত প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে স্পোরিক মায়োসিস, ঠিক আছে? কি কি দেখো, প্রথমটা হচ্ছে আমাদের টার্মিনাল মায়োসিস, টার্মিনাল বা প্রান্তীয় মায়োসিস, টার্মিনাল মায়োসিস। তারপরে হচ্ছে স্পোরিক মায়োসিস। আরেকটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। তাহলে মায়োসিস 3 প্রকার, একটা হচ্ছে টার্মিনাল মায়োসিস, একটা স্পোরিক মায়োসিস, আর একটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। এখন এগুলো কোথায় হয় দেখো, টার্মিনাল মায়োসিস যেটা, এটা ডিপ্লয়েড জীবে গ্যামিট গঠনের পূর্বে হয়। এই যে টার্মিনাল মায়োসিস কখন হয়? টার্মিনাল মায়োসিস হয় হচ্ছে ডিপ্লয়েড জীবে।
ডিপ্লয়েড বা 2n জীবে গ্যামিট গঠনের পূর্বে গঠনের পূর্বে হয় হচ্ছে টার্মিনাল মায়োসিস। তাহলে টার্মিনাল মায়োসিস কখন হয়? ডিপ্লয়েড জীবে গ্যামিট গঠনের ঠিক পূর্বে হয় হচ্ছে আমাদের টার্মিনাল মায়োসিস। স্পোরিক মায়োসিস কোথায় হয়? স্পোরিক মায়োসিস হয় হচ্ছে সপুষ্পক উদ্ভিদে সপুষ্পক উদ্ভিদে কি হয়? সপুষ্পক উদ্ভিদের গ্যামেট সৃষ্টির সময় সপুষ্পক উদ্ভিদের গ্যামিট সৃষ্টির সময় হয় স্পোরিক মায়োসিস। ঠিক আছে। আর জাইগোটিক মায়োসিস কোথায় হয়? জাইগোটিক মায়োসিস হয় হচ্ছে শৈবাল এবং ছত্রাকে। জাইগোটিক মায়োসিস হয় হচ্ছে শৈবাল আর হচ্ছে ছত্রাকে হয় হচ্ছে জাইগোটিক মায়োসিস। এখন এটা মনে রাখবো কি করে? টার্মিনাল মায়োসিস যেটা, এটা হয় হচ্ছে আমাদের ডিপ্লয়েড জীবে, যাদের হচ্ছে যে গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। এই যে ডিপ্লয়েড জীবগুলোতে হয় হচ্ছে যে টার্মিনাল মায়োসিস। আর স্পোরিক মায়োসিস দিন্তের সাথে সপুষ্পক। ঠিক আছে, এটা মনে রাখবো যে দিন্তের সাথে সপুষ্পক। মানে স্পোরিক মায়োসিস কোথায় হয়? সপুষ্পক উদ্ভিদে গ্যামেট সৃষ্টির সময় হয় স্পোরিক মায়োসিস। আর জাইগোটিক মায়োসিস হয় হচ্ছে শৈবাল আর হচ্ছে ছত্রাকে। জাইগোটিক মায়োসিস কোথায় হয়? জাইগোটিক মায়োসিস হয় শৈবাল এবং ছত্রাকে। এখন দেখো, এই যে আমাদের মায়োসিস, একটা হ্যাক শিখাই, সেটা হচ্ছে মায়োসিসের বৈশিষ্ট্যগুলো মনে রাখার একটা হ্যাক আছে। সেই হ্যাকগুলো দেখো। আমরা জানলাম মায়োসিসের প্রকারভেদ, এখন জানবো মায়োসিসের বৈশিষ্ট্য। মায়োসিসের কি কি বৈশিষ্ট্য আছে বা কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, এই বৈশিষ্ট্য জানার জন্য আমাদেরকে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের বইয়ে মায়োসিসের বৈশিষ্ট্য ওখানে দেখবে যে অনেকগুলো লাইন দেওয়া আছে, বড় বড় লাইন। অত লাইন মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট কয়েকটা কিওয়ার্ড মনে রাখবো। ঠিক আছে, এই কিওয়ার্ড মনে রাখার মাধ্যমে কি হবে, অত অল্প মনে রেখে আমরা হচ্ছে যে অ্যান্সারগুলো করতে পারবো, কারণ এটা তো এমসিকিউ আকারে আসবে, তাই না? তাহলে এমসিকিউ আকারে ওই যে কিওয়ার্ডটা যখন তুমি এমসিকিউ দেখবা, তখন সেটাই হচ্ছে যে রাইট অ্যান্সার হবে। তো চলো দেখি কি কি কিওয়ার্ড আমাদের এখান থেকে মনে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে ডিপ্লয়েড জীবে হবে। মায়োসিস সবসময় কোথায় হবে? মায়োসিস কি হ্যাপ্লয়েডে হয়? মায়োসিস কখনো হচ্ছে যে হ্যাপ্লয়েড ক্রোমোজোমে মায়োসিস হয় না। কারণ দেখো, মায়োসিস মানে হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মায়োসিসের হচ্ছে আরেক নাম কি? হ্রাসমূলক বিভাজন। এখন যদি হ্যাপ্লয়েড জীবে তোমার মায়োসিস হয়, তাহলে সেখানে কিভাবে হচ্ছে তোমার হচ্ছে যে হ্যাপ্লয়েডের অর্ধেক তো আর হচ্ছে না, তাই না? কিন্তু হ্যাপ্লয়েড জীবও হবে। কখন হবে জানো? হ্যাপ্লয়েড জীবেরা যখন জাইগোট গঠন করবে, ঠিক ওই মুহূর্তে জাইগোটে হবে, বুঝছো? ওই জাইগোটে হচ্ছে যে হবে। আচ্ছা, এখন দেখো যে মায়োসিসের বৈশিষ্ট্য কি? মায়োসিসের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হয় ডিপ্লয়েড জীবে হয়ে থাকে। তাহলে মায়োসিস কোথায় হয়? মায়োসিস হয়ে থাকে হচ্ছে যে ডিপ্লয়েড জীবে মায়োসিস হয়ে থাকে। ডিপ্লয়েড জীবে কি হয়? ডিপ্লয়েড জীবে মায়োসিস হয়। তারপরে যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মায়োসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে উপনীত হয়। তারপরে মনে রাখতে হবে হচ্ছে সমগুণ সম্পন্ন নয়। আর এটা হচ্ছে মায়োসিস হচ্ছে বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়। বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায় হচ্ছে মায়োসিস। বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায় হচ্ছে যে আমাদের মায়োসিস। আর 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে মায়োসিসের কারণে এই যে ক্রোমোজোমগুলো, এরা কখনোই সমগুণ সম্পন্ন হয় না, এখানে ভ্যারিয়েশন হয়, নতুন নতুন জিনিস সমবিন্যাস ঘটে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে আমার ভ্যারিয়েশন হবে, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো সমগুণ সম্পন্ন হবে না। সমগুণ সম্পন্ন নয়। ঠিক আছে, সমগুণ সম্পন্ন নয়, এটা কখনোই সমগুণ সম্পন্ন হয় না। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি মায়োসিস সম্পর্কে। দেখো যে মায়োসিসের যিনি পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে মায়োসিস লক্ষ্য করেন কে? বিজ্ঞানী স্ট্রাসবার্গার। আচ্ছা, গোলকির্মির জননাঙ্গে সর্বপ্রথম মায়োসিস লক্ষ্য করেন বিজ্ঞানী বোভেরি। বেনেডিন এবং হাউজার কি করছে? বেনেডিন এবং হাউজার হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করছে। মায়োসিসের প্রকারভেদ, মায়োসিসকে কোন জায়গায় হচ্ছে তার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে টার্মিনাল মায়োসিস, যেটা ডিপ্লয়েড জীবে গ্যামিট গঠনের পূর্বে হয়ে থাকে। একটা স্পোরিক মায়োসিস, যেটা সপুষ্পক উদ্ভিদে গ্যামিট সৃষ্টির সময় হয়ে থাকে। আর একটা হচ্ছে জাইগোটিক মায়োসিস, সেটা হচ্ছে যে শৈবাল আর ছত্রাকে হয়ে থাকে। শৈবাল
আর ছত্রাকে হচ্ছে জাইগোটিক মায়োসিস থেকে। মায়োসিসের বৈশিষ্ট্য কি? মায়োসিস সবসময় ডিপ্লয়েড জীবে হয়, আর মায়োসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে উপনীত হয়। মায়োসিস হচ্ছে বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়। মায়োসিস কখনোই ক্রোমোজোমগুলো কখনোই সমগুণ সম্পন্ন হয় না, কিন্তু মায়োসিসের ক্রোমোজোমগুলো সমগুণ সম্পন্ন হয়। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা জানবো হচ্ছে মায়োসিসের যে পর্যায়, মায়োসিসের যে পর্যায় বা ধাপগুলো আছে সেটা জানবো। দেখো তাহলে মায়োসিসের হচ্ছে যে ধাপ, আচ্ছা মায়োসিসে আমরা হচ্ছে 5টা ধাপ পাইছি না, কিন্তু মায়োসিসে আমাদের ধাপ হচ্ছে 4টা। তাহলে কোন ধাপটা নাই? ওই যে প্রোমেটাফেজ নামে একটা ধাপ ছিল মায়োসিসে, এটা হচ্ছে মায়োসিসে নাই। এই ধাপটা হচ্ছে মায়োসিসে নাই, শুধু হচ্ছে এটুকুই ব্যতিক্রম। আচ্ছা মায়োসিসের পর্যায় দেখো, মায়োসিসের পর্যায়, মায়োসিসের পর্যায়, মায়োসিসের পর্যায় বা ধাপ। দেখো মায়োসিসের পর্যায়, মায়োসিস কিন্তু দুইটা, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 আর একটা মায়োসিস 2। ওই যে আমরা প্রথমে দেখেছিলাম এপিসোড 1-এ, সেটা হচ্ছে যে মায়োসিসের পর্যায় কিন্তু দুইটা, একটা হচ্ছে মায়োসিস 1 যেটা হচ্ছে আসল মায়োসিস, আর একটা হচ্ছে মায়োসিস 2 বা যেটা হচ্ছে যে আমাদের মাইটোসিসের অনুরূপ। আচ্ছা মায়োসিস 1-এর মধ্যে আবার কিছু পর্যায় আছে। মায়োসিস 1-এর মধ্যে পর্যায় হচ্ছে, দেখো আমি বলেছিলাম যে প্রোমেটাফেজটা পর্যায়টা যেটা আছে এটা হচ্ছে থাকবে না, বাদ বাকি সবাই থাকবে। তাহলে প্রথম পর্যায় আছে প্রোফেজ, প্রোফেজ এটা হচ্ছে 1, প্রোফেজ 1। তারপরে হচ্ছে যে মেটাফেজ, মেটাফেজ 1, মেটাফেজ 1, যেহেতু এটা হচ্ছে মায়োসিস 1 তাই সবগুলো 1 দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ 1, আর একটা লাস্টে হচ্ছে যে টেলোফেজ, টেলোফেজ, টেলোফেজ 1। ঠিক আছে, এইভাবে সেম ওয়েতে মায়োসিস 2 এর ক্ষেত্রেও এই ধাপগুলোই থাকবে। ঠিক আছে, কিন্তু এদের কার্য কিন্তু ভিন্ন, বিভিন্ন ধাপে। দেখো আমি লিখে দেবো নি। আচ্ছা প্রোফেজ 1, প্রোফেজ 1, এখানে মেটাফেজ, মেটাফেজ সরি 2 হবে, 2, অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, টেলোফেজ 2। ঠিক আছে, এখানে হচ্ছে সবগুলো 2 দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে 8টা স্টেপ মায়োসিস 1 এবং মায়োসিস 2 মিলে, এখানে বিভিন্ন স্টেপে বিভিন্ন কার্য সম্পাদন হয়। দেখো বিভিন্ন স্টেপে বিভিন্ন কার্য সম্পাদন হয়, কি কি কার্য সম্পাদন হয়? আচ্ছা তার আগে একটা জানতে হবে যে এই যে মায়োসিস 1 আর এই যে মায়োসিস 2 এদের মধ্যবর্তী পর্যায়ে একটা হচ্ছে যে গ্যাপ থাকে বা বিরতি থাকে, যেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস কখন হয়? এই মায়োসিস 1 আর মায়োসিস 2 এই দুইটার মধ্যবর্তী সময়ে ঘটে থাকে ইন্টারকাইনেসিস। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। মধ্যবর্তী সময় যেটা হয় সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস। এটা কখন ঘটে? এটা হচ্ছে মধ্যবর্তী সময়ে ঘটে থাকে, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস মধ্যবর্তী সময়ে, মধ্যবর্তী সময়ে। কার মধ্যবর্তী সময়? মায়োসিস 1 মায়োসিস 2 এর যে মধ্যবর্তী সময়টা থাকে, মধ্যবর্তী সময়ে ঘটে হচ্ছে আমাদের ইন্টারকাইনেসিস। ঠিক আছে, এখন দেখো এই যে আমাদের মেটাফেজ 1, এখানে হচ্ছে একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে প্রথম বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ কিসের মধ্যে বিকর্ষণ শুরু হয়? ওই যে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়। ঠিক আছে, এই যে মনে করো যে এখানে যে একটা ক্রোমোজোম, এখানে আরেকটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো যখন কায়াজমা তৈরি করে, এক্স আকৃতির কায়াজমা যখন তৈরি করে, আমি একটু পরে বোঝাবো প্যাকাইটিন পর্যায়ে যখন আমরা যাব। এই কায়াজমা, এই যে সেন্ট্রোমিয়ার আর এই যে সেন্ট্রোমিয়ার, এই দুইটার মধ্যে হচ্ছে একটা বিকর্ষণ শুরু হয়। এই সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা বিকর্ষণ শুরু হয়। এটাই বোঝাচ্ছে যে এই বিকর্ষণটা সর্বপ্রথম শুরু হয় হচ্ছে আমাদের মেটাফেজ 1। তাহলে মেটাফেজ 1-এ কি হচ্ছে? মেটাফেজ 1-এ হচ্ছে প্রথম বিকর্ষণ, ব্যাপক বিকর্ষণ শুরু, ব্যাপক বিকর্ষণ শুরু হয়। প্রথম ব্যাপক বিকর্ষণ এখান থেকেই শুরু হয়। আচ্ছা তারপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়? মেরুতে ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে n হয়। অ্যানাফেজে মেরুতে
মেরুতে ক্রোমোজোম মেরুতে ক্রোম হয় 2n এর পরিবর্তে n, পরিবর্তে 2n এর পরিবর্তে হয় n। এবং লাস্টে আছে হচ্ছে টেলোফেজ। টেলোফেজে 3টি বিষয় হতে পারে, মানে টেলোফেজ 1 এর কথা বলছি কিন্তু আমি কিন্তু 2 এ এখনো যাই নাই, আমি টেলোফেজ 1 এর কথা বলতেছি। এই টেলোফেজ 1 এ এসে দেখা গেছে যে 3টা বিষয় ঘটতে পারে। তাহলে টেলোফেজ 1 এ কি হতে পারে? টেলোফেজ 1 এ দেখা গেছে যে টেলোফেজ 1 এ এসে আমাদের 3টা বিষয় হতে পারে। কয়টা বিষয় হতে পারে? 3টি বিষয় হতে পারে। 3টি বিষয় হতে পারে। তাহলে টেলোফেজ 1 এ এসে আমাদের 3টি বিষয় হতে পারে। কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে সাইটোকাইনেসিস শুরু হয়ে যেতে পারে। সাইটোকাইনেসিস শুরু হতে পারে। সাইটোকাইনেসিস শুরু হতে পারে, অথবা টেলোফেজ পর্যায়ে এসে কি হতে পারে? মায়োসিস 2 শুরু হয়ে যেতে পারে। মায়োসিস 2 শুরু হয়ে যেতে পারে। তাহলে টেলোফেজ পর্যায়ে এসে মায়োসিস 2 শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ এখান থেকে আবার এই স্টেপে যাবে। আবার সাইটোকাইনেসিস হতে পারে। আবার আরেকটি যেটা হতে পারে, এটা হচ্ছে টেলোফেজ 1 এ আসবেই না, কোনো দিনই আসে না। তাহলে টেলোফেজ 1 এ আসেই না, টেলোফেজ 1 এ আসেই না। তাহলে আমাদের যে হচ্ছে টেলোফেজ 1, এই টেলোফেজ 1 এ আমাদের 3টা বিষয় ঘটতে পারে। দেখা গেছে ফার্স্ট অফ অল সেখানে হচ্ছে একটা সাইটোকাইনেসিস হতে পারে। সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে সেখানে মায়োসিস 2টা শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ পরের স্টেপে চলে যাবে। আর এটাও যদি না হয় তাহলে টেলোফেজ 1 এ সে আসবেই না, অর্থাৎ টেলোফেজ 1 এ সে কখনো আসেই না। তাহলে এই 3টা বিষয় আমাদের টেলোফেজ 1 এ হতে পারে। এখন দেখো মায়োসিস 2 তে আমরা চলে যাচ্ছি। মায়োসিস 2 তে কি হয়? মায়োসিস 2 এর যে মেটাফেজ 2 আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এখানে হচ্ছে আমি 3 স্টার দিচ্ছি। এই যে মায়োসিস 2 এর আমাদের মেটাফেজ 2 আছে, এই মেটাফেজ 2 এই মূলত কি হচ্ছে? সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা প্রায় আসে, যে হচ্ছে মায়োসিসে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়? অপশন দেওয়া থাকলো প্রোফেজ 1, মেটাফেজ 2, মেটাফেজ 1 না অ্যানাফেজ 1। তুমি কোনটা দেখাবা? মেটাফেজ 1 আর মেটাফেজ 2 এর মধ্যে প্যাচ লাগানো যাবে না। অবশ্যই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা মায়োসিসের ক্ষেত্রে মেটাফেজ 2 তে হবে। এটা মনে রাখবা যে মেটাফেজ 2 তেই কিন্তু একমাত্র সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হবে। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কোথায় শুরু হবে? মেটাফেজ 2 এ। মেটাফেজ 2 এই হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হবে। ঠিক আছে? মেটাফেজ 2 এই হচ্ছে যে আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হবে। কোথায়? মেটাফেজ 2 এ। মেটাফেজ 2 এ হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হবে। মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হবে। তো এটুকু তুলে নাও। আচ্ছা, এটা হলে এখন আমরা হচ্ছে যে মায়োসিস 1 এর যে ধাপগুলো আছে, এই ধাপগুলোতে আমরা চলে যাব এক এক করে। ঠিক আছে? আচ্ছা, এটুকু তুলে নাও, না হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। লেখা দেখা যাচ্ছে? ঠিক আছে, লেখা তো দেখা যাওয়ার কথা এখন। আচ্ছা দেখো, আচ্ছা তো তোলো, তোমাদের এটা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিলাম। তাহলে দেখো আমাদের হচ্ছে যে হিস্টোরি অফ সেল ডিভিশন এটা শেষ, কোষচক্র শেষ, মাইটোসিস শেষ, অনিয়ন্ত্রিত মাইটোসিস শেষ, আমাদের বাদ আছে ম্যাসিস, ক্রসিং ওভার আর হচ্ছে কনফিউশন, ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা যেহেতু তোমাদের শেষ হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে প্রোফেজ 1 এর দিকে যাব। ঠিক আছে? প্রোফেজ 1 এর দিকে আমরা চলে যাচ্ছি। প্রোফেজ 1 মাইটোসিসের পর্যায়ে আমাদের শেষ। এখন আমরা হচ্ছে প্রোফেজ 1 এ ঢুকবো। প্রোফেজ 1 দেখো, প্রোফেজ 1 প্রোফেজ 1, এই প্রোফেজ 1 এর মধ্যে আবার 5টি উপধাপ আছে। প্রোফেজ 1 এর মধ্যে কি আছে? 5টি হচ্ছে উপধাপ আছে। এই উপধাপগুলো একটা মনে রাখার একটা ছন্দ আছে, এই ছন্দটা আমরা এখন ব্যবহার করব। যে এই যে প্রোফেজ 1, এই প্রোফেজ 1 এর মধ্যে 5টি উপধাপ আছে। প্রোফেজ 1 এর মধ্যে কি আছে? 5টি উপধাপ আছে। প্রোফেজ 1 এর মধ্যে 5টি উপধাপ আছে। প্রোফেজ 1 এর মধ্যে কি আছে? 5টি উপধাপ আছে। তো দেখো এই উপধাপগুলো কিভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে লেজা প্যাডি ডাকু।
লেজা প্যাডি ডাকু, মানে হিন্দিতে একটা আসলে একটা ছন্দ, সেটা হচ্ছে লেজা মানে হচ্ছে তুমি নিয়ে যাও, লেজা প্যাডি, প্যাডি মানে কি ধান, ধান নিয়ে যাও, ডাকু ডাকাতেরা, ডাকাতেরা বলছে তুই ধান নিয়ে যা, ঠিক আছে। তো এটা হচ্ছে হিন্দিতে একটা তোমার হচ্ছে ছন্দ, সেটা হচ্ছে লে যা। তাহলে হচ্ছে আমরা লিখলাম লে যা, লে যা প্যাডি ডাকু, ডাকু, ঠিক আছে। এতে লেতে আসে হচ্ছে আমাদের লেপটোটিন, লেতে কি আসে, লেতে আসে হচ্ছে লেপটোটিন, লেতে আসে হচ্ছে লেপটোটিন, যাতে আসে হচ্ছে আমাদের জাইগোটিন, যাতে কি আসে, যাতে আসে হচ্ছে জাইগোটিন, প্যাতে আসে হচ্ছে প্যাকাইটিন, প্যাকাইটিন, প্যাতে আসে হচ্ছে প্যাকাইটিন, ডিতে আসে হচ্ছে ডিপ্লোটিন, ডিপ্লোটিন, আর ডাকুতে আসে হচ্ছে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস, ডাতে গিয়ে আসে, ডাতে আসে হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস, ঠিক আছে। তাহলে লেজা প্যাডি ডাকু, লেজা প্যাডি ডাকু, লেতে আসে হচ্ছে লেপটোটিন, যাতে জাইগোটিন, প্যাতে প্যাকাইটিন, ডিতে ডিপ্লোটিন, আর হচ্ছে ডাকুতে ডায়াকাইনেসিস, ঠিক আছে। এখন এই উপাদানগুলো সম্পর্কে এখন আমরা জানি। সেটা হচ্ছে আমাদের যে লেপটোটিন, এই লেপটোটিনে হচ্ছে কি হয়, লেপটোটিনে হচ্ছে আমাদের পানিগুলা বিয়োজন হয়ে যায়, ঠিক আছে। লেপটোটিনে হচ্ছে পানি বিয়োজন হয়ে যায়। তাহলে এই যে আমাদের লেপটোটিন যে ধাপটা, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হয়, লেপটোটিনে পানি বিয়োজন হয়, লেপটোটিনে পানি বিয়োজন হয়, ভালো কথা। এই আরও কি হয়, আরও কিছু বিষয় হয়। লেপটোটিনে পানি যখন বিয়োজন হয়ে যায়, তখন ক্রোমোজোমগুলো, আমরা জানি যে পানি যখন চলে যায় তখন ক্রোমোজোমগুলো কি হয়, আরও মোটা হয়, আরও খাটো হয়। তাহলে যখন পানিগুলো বের হয়ে যাবে, তখন ক্রোমোজোমগুলো হচ্ছে মোটা এবং খাটো হবে। ক্রোমোজোম মোটা ও খাটো হয়, মোটা ও খাটো। ক্রোমোজোমগুলো কেমন হয়, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়, ফলে ক্রোমোজোমের যে রং ধারণ ক্ষমতাগুলো আছে সেগুলো হচ্ছে বৃদ্ধি পায়। সেন্ট্রোমিয়ার নিউক্লিয়াস এনভেলপের কাছে এসে, আচ্ছা দেখো, এটা একটা খুবই মনে রাখার মতো পয়েন্ট, যে এই যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা কি হয়, সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে যে নিউক্লিয়ার এনভেলপ আছে, বা নিউক্লিয়ার মেমব্রেন যেটা, এই নিউক্লিয়ার এনভেলপের কাছে এসে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে, কাছে ফুলের তোড়ার মতো গঠন, কেমন, ফুলের তোড়ার মতো, ফুলের তোড়া ইংরেজিতে কি বলে, ফুলের তোড়াকে ইংরেজিতে বলে হচ্ছে বুকে। তাহলে ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে, ফুলের তোড়ার মতো যে গঠন তৈরি করে, এর নাম হচ্ছে যে পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস। তাহলে এই যে গঠন, এই গঠনের নাম হচ্ছে যে পোলারাইজড বিন্যাস, পোলারাইজড, পোলারাইজড বিন্যাস। তাহলে এই গঠনটাকে আমরা একটু দেখি যে গঠনটা কেমন। হ্যাঁ, তো দেখো, এটা মনে করা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়ার এনভেলপ। এই নিউক্লিয়ার এনভেলপে এখন ক্রোমোজোমগুলো যে কোনো এক সাইডে আসবে, ঠিক আছে। ক্রোমোজোমগুলো এখন যে কোনো একটা সাইডে আসবে, ক্রোমোজোমগুলো এখন যে কোনো একটা সাইডে আসবে, ক্রোমোজোমগুলো এখন যে কোনো একটা সাইডে আসবে, এসে ফুলের তোড়ার মতো একটা গঠন তৈরি করে, যেকে আমরা বলি বুকে ইফেক্ট, বুকে স্টেজ। তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এখানে ক্রোমোজোমগুলো যে কোনো এক সাইডে এসে নিউক্লিয়াসের একটা ফুলের তোড়ার মতো গঠন তৈরি করে, ফুলের তোড়ার মতো যে গঠন তৈরি করে, একে আমরা বলি বুকে স্টেজ, বুকে স্টেজ। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে বুকে স্টেজ, ঠিক আছে। ফুলের তোড়ার মতো একটা গঠন তৈরি করে, এই গঠনটাকে বলা হচ্ছে বুকে স্টেজ। তারপরে আমরা জানবো হচ্ছে যে জাইগোটিনে কি হয়, দেখো, জাইগোটিনের ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলা জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি হয়, হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো হচ্ছে যে জোড়া বাঁধে। আচ্ছা দেখো, যেহেতু আমরা এমসিকিউ সলভ করছি, তাই না, তোমাদেরকে একটু সহজ হয়ে বোঝাই, তোমরা এত পেঁচানোর মধ্যে যাও না, যে কিওয়ার্ড মনে রাখো, কিওয়ার্ড মনে রাখো, তাহলে হচ্ছে যে তোমাদের কি সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে, এমসিকিউগুলো যখন তুমি সলভ করবে তখন সুবিধা হচ্ছে। আচ্ছা, আমাদের কিওয়ার্ডই শিখাই তাহলে। তাহলে দেখো, এই জাইগোটিনে কি হয়, বাইভ্যালেন্ট হয়, সাইন্যাপসিস হয়। আচ্ছা, বাইভ্যালেন্ট হয়, সাইন্যাপসিস হয়। এখন বুঝাই, দেখো, হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো আছে, হ্যাঁ, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো হচ্ছে যে জোড়া বাঁধে, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া
বাদে। হোমোলোগাস ক্রোমোজোম কি? হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে একই রকম মনে করো দেখতে বা একই বৈশিষ্ট্যের ক্রোমোজোম, একটা হচ্ছে পিতা থেকে আসে, একটা হচ্ছে মাতা থেকে আসে। এই পিতা থেকে একটা আসে, মাতা থেকে একটা আসে, এগুলো মিলে হচ্ছে এক জোড়া তৈরি করে। এই এক জোড়া ক্রোমোজোমগুলো যখন জোড়া বাঁধে তখন এই জোড়া বাঁধার যেই প্রক্রিয়া, যেই যে প্রক্রিয়াটাকে জোড়া বাঁধে, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সিনাপসিস, সাইন্যাপসিস। এই প্রক্রিয়াকে বলা হয় সাইনাসিস। আর এই যে জোড়া যে বাঁধলো, এই জোর বাঁধা যে অংশটা তাকে বলা হয়, জোড়াকে বলা হয় হচ্ছে যে জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে জোড়াটাকে কি বলা হচ্ছে? জোড়াটাকে বলা হচ্ছে যে বাইভ্যালেন্ট। জোড়াটাকে কি বলা হচ্ছে? জোড়াটাকে বলা হচ্ছে যে বাইভ্যালেন্ট। জোড়াটাকে কি বলা হচ্ছে? বাইভ্যালেন্ট। তাহলে সাইন্যাপসিস কোথায় ঘটে? সাইন্যাপসিস ঘটে জাইগোটিনে। বাইভ্যালেন্ট কোথায় দেখা যায়? বাইভ্যালেন্ট দেখা যায় হচ্ছে যে আমাদের জাইগোটিনে। ঠিক আছে, এখন এই জাইগোটিনে কিন্তু হচ্ছে যে সেন্ট্রিওলের বিভাজন শুরু হয়। সেন্ট্রিওলের বিভাজন কোথায় শুরু হয়? এই হচ্ছে জাইগোটিনে। জাইগোটিনে কি হয়? সেন্ট্রিওলের বিভাজন শুরু। সেন্ট্রিওলের এখনো কিন্তু বিভাজন হয় না, যা শুরু হয়েছে, ভাঙ্গন শুরু হয়েছে। সেন্ট্রিওলের বিভাজন শুরু হয় কোথায়? এই জাইগোটিন পর্যায়ে। ঠিক আছে, তারপরে দেখো আমরা জানবো হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে হচ্ছে আমাদের তিনটা মেন দশা দেখা যায়। সেটা হচ্ছে এখানে টেট্রাট নামক একটা দশা হবে। কায়াজমা তো মেইন, কায়াজমা, টেট্রাট, আর একটা হচ্ছে ক্রসিং ওভার। এগুলো কোথায় দেখা যাবে? এগুলো দেখা যাবে হচ্ছে যে প্যাকাইটিন পর্যায়ে। প্যাকাইটিন পর্যায়ে কি দেখা যায়? প্যাকাইটিন পর্যায়ে দেখা যায় তোমার কায়াজমা, এটা তো মেন, কায়াজমা তোমার দেখা যাবে। তারপরে হচ্ছে দেখা যাবে ক্রসিং ওভার, কায়াজমা দেখা যাবে, ক্রসিং ওভার দেখা যাবে, আর একটা দেখা যাবে হচ্ছে যে কায়াজমা, ক্রসিং ওভার, আর একটা হচ্ছে যে আরেকটা কি, আরেকটা হচ্ছে টেট্রাট। টেট্রাট দেখা যাবে, টেট্রাট দেখা যাবে। এখন টেট্রাটটা কি? আসো এটা দেখি। মনে করো হচ্ছে এটা একটা ক্রোমোজোম, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো, মনে করো হচ্ছে যে কি, এটা এই আলো কোথা থেকে আসে রে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে হচ্ছে টেট্রাটটা কিভাবে গঠন হয়। দেখো যে হচ্ছে এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা যখন অনুদৈর্ঘ্যভাবে বিভাজন হয়, আমি বলেছিলাম যে অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লম্বালম্বিভাবে বিভাজনটা হবে। তাহলে অনুদৈর্ঘ্যভাবে যখন ক্রোমোজোমটা বিভাজিত হয় তখন এইরকম দেখতে চারটা বাহু বিশিষ্ট, একটা সেন্ট্রোমিয়ার বিশিষ্ট একটা গঠন তৈরি করে। এই যে অবস্থা, এই অবস্থাকে আমরা বলছি হচ্ছে টেট্রাড। অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে এটা তৈরি করে থাকে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে তৈরি করে থাকে। এখন দেখো বাইভ্যালেন্টে কি ছিল? এখানে তো আমি একটা ক্রোমোজোম দেখাইছি। বাইভ্যালেন্টের ক্ষেত্রে কিন্তু একজোড়া, একটা হচ্ছে পিতা থেকে আসবে, একটা হচ্ছে মাতা থেকে আসবে। আসার পরে একটা বাইভ্যালেন্ট মানে হচ্ছে এরকম হবে। ঠিক আছে, দুইটা ক্রোমোজোম। এখন এই দুইটা ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে দুইটা সেন্ট্রোমিয়ার এবং 8টি বাহু, এই যে চারটা মানে আচ্ছা দেখো, আমি একটু ভুল করছি। সেটা হচ্ছে যে দেখো বিষয়টা কি, দেখো এটা হচ্ছে যে একটা ক্রোমোজোম জোড়া, বা যেটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। ঠিক আছে, বাইভ্যালেন্ট মানে হচ্ছে একটা ক্রোমোজোম জোড়া, এটা হচ্ছে বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টের প্রত্যেকেই অনুদৈর্ঘ্যভাবে বিভাজন হবে। অনুদৈর্ঘ্যভাবে বিভাজন হয়ে একজন দুইটা করে বাহু পাবে। এই দুইটা মিলে একটা বাহু, এই দুইটা মিলে একটা বাহু।
ঠিক আছে। এখন তাহলে হচ্ছে দুইজনে তাহলে দুইটি সেন্ট্রোজোম আছে কিন্তু এখানে, দুইটা সেন্ট্রোমিয়ার আর হচ্ছে চারটা বাহু, এই একটা এই একটা এই একটা এই একটা, এই দুইটা সেন্ট্রোমিয়ার আর চারটা বাহু বিশিষ্ট এই যে অবস্থাটা, এই যে অবস্থা, এই অবস্থাটার নাম হচ্ছে যে টেট্রাড। টেট্রাড, তাহলে এই অবস্থাটার নামই হচ্ছে যে টেট্রাড। ঠিক আছে, এই অবস্থাটার নাম কি? এই অবস্থাটার নাম হচ্ছে যে টেট্রাড। এখন এই যে টেট্রাড, ঠিক আছে, এই যে টেট্রাডটা তুমি দেখলা, এই টেট্রাডে এখন সিস্টার ক্রোমাটিড কোনটা আর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড কোনটা দেখো। এই যে একটা ক্রোমোজোম না, এই একই ক্রোমোজোমের এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু, অর্থাৎ এক আর হচ্ছে যে দুই, এক আর দুই, এরা হচ্ছে কি? এরা হচ্ছে যে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, তাহলে এক আর দুই কি? এক আর দুই হচ্ছে যে সিস্টার ক্রোমাটিড। এক আর দুই এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, অথবা তিন চার, এই এক দুই তিন চার মানে এক দুই, এইটা এটা এইটা এইটা, এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এরা কেমন ক্রোমাটিড? এরা হচ্ছে সিস্টার সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড এরা হচ্ছে কি? এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই আমি যদি বলি এক আর তিন অথবা চার আর দুই, এরা কি সিস্টার? না, এরা হচ্ছে নন সিস্টার, কারণ এরা একই ক্রোমোজোমের নয়, ভিন্ন ভিন্ন দুইটা ক্রোমোজোমের দুইটা বাহু। তাহলে হচ্ছে এক আর তিন অথবা এক আর চার, এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এরা কি? এরা হচ্ছে নন সিস্টার সিস্টার ক্রোমাটিড। এরা কি? এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড কি আর নন সিস্টার ক্রোমাটিড কি তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড গেল, এখন আসে কি হবে? কায়াজমা তৈরি হবে। কায়াজমা তৈরি হবে। কায়াজমা কিভাবে তৈরি হয় দেখো, কায়াজমা কিভাবে তৈরি হচ্ছে দেখো। এই যে একটা আচ্ছা, এই যে জোড়া লাগলো, জোড়া লাগে, এই যে এক্স আকৃতির একটা অংশ তৈরি করলো এই বাহুর সাথে এই বাহু, এই যে এক্স আকৃতির জোড়া, এই জোড়াটাকে বলা হচ্ছে যে কায়াজমা। এই যে এক্স আকৃতির জোড়া, এই জোড়াটাকে, এই যে এক্স আকৃতির যে জোড়া, এই জোড়াটাকে বলা হচ্ছে কায়াজমা। কায়াজমা, এই জোড়াটাকে কি বলা হচ্ছে? জোড়াটাকে বলা হচ্ছে যে কায়াজমা। এই যে জোড়াটা, ওই জোড়াটার নামই হচ্ছে কায়াজমা। আর এক্স আকৃতির জোড়ার মাধ্যমে অংশের বিনিময় হলে, এই যে জোড়াটা, এই জোড়ার মাধ্যমে যদি অংশের বিনিময় হয়, অর্থাৎ এক্স আকৃতির জোড়ার মাধ্যমে, এক্স আকৃতির জোড়ার মাধ্যমে যদি অংশের বিনিময় হয়, জোড়ার মাধ্যমে অংশের বিনিময়কে আমরা কি বলছি? ক্রসিং ওভার। অংশের বিনিময়, এক্স আকৃতির এই জোড়ার মাধ্যমে যদি অংশের বিনিময় হয়, তখন সেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ঠিক আছে, সেটাকে কি বলছি? সেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে এই যে এক্স আকৃতির যে জোড়াটা, এটার নাম কিন্তু কায়াজমা। আর এই আকৃতির জোড়ার মাধ্যমে অংশের বিনিময় হলে সেটা হচ্ছে যে ক্রসিং ওভার। আচ্ছা, আমি আরেকবার রিক্যাপ করি দেখো, এটাতে খুবই ঝামেলা, এই পাঁচটা যে উপধাপ, উপধাপগুলো বোঝা খুবই ঝামেলা। আমি আরেকবার বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, লেখা বন্ধ করো। আচ্ছা, তুলে নাও, এটা একবার তুলে নাও, তুলে নাও। আচ্ছা, তো দেখো, তাহলে মায়াসিসকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে মায়াসিস ওয়ান, মায়াসিস টু। এই মায়াসিস ওয়ানের একটা ধাপ হচ্ছে প্রোফেজ ওয়ান, আর এই প্রোফেজ ওয়ানের হচ্ছে পাঁচটা উপধাপ, যেটা হচ্ছে আমরা মনে রাখছি লেজা, প্যাডি, ডাকুতি। লেতে আসে হচ্ছে লেপ্টোটিন, যাতে আসে জাইগোটিন, প্যাতে আসে হচ্ছে প্যাকাইটিন, ডিতে আসে ডিপ্লোটিন, আর হচ্ছে ডাকুতে আসে হচ্ছে ডায়াকাইনেসিস। ঠিক আছে, এখন দেখো এই যে লেপ্টোটিন যে উপধাপটা আছে, এই উপধাপে কি হচ্ছে? পানি বিয়োজনটা হচ্ছে। পানি বিয়োজনের ফলে কি হচ্ছে? পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো ক্রমশ মোটা এবং হচ্ছে যে খাটো হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার
নিউক্লিয়ার এনভেলপের কাছে আসে, নিউক্লিয়ার এনভেলপের কাছে এসে একটা ফুলের মতো গঠন তৈরি করে, যেটা হচ্ছে যেটাকে আমরা বলছি বুকে বা বুকে স্টেজ, এই যে চিত্রটাতে দেখানো হয়েছে। আর এই যে জাইগোটিন, জাইগোট, জাইগোট ওয়ার্ডটা মনে রাখো, যে জাইগোট, জাইগোট মানে কি হচ্ছে যে দুইটা ক্রোমোজোম এসে মিলিত হয়, সেটা হচ্ছে যে জাইগোট। তাহলে এখানেও মিলিত হবে, দেখো এখানে মিলিত হয়ে কি করছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধছে। এই যে জোড়া বাঁধছে, এই যে জোড়া বাঁধা যে অংশটা, এটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। আর এই যে জোড়া বাঁধার যে প্রসেস বা জোড়া বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিন্যাপসিস। আচ্ছা, আর এখানেই হচ্ছে প্রথম সেন্ট্রিওলের বিভাজন শুরু হয়, কিন্তু এখনো কিন্তু বিভাজিত হয় নাই। সেন্ট্রিওলটা বিভাজন হওয়া শুরু করছে মাত্র, এখনো বিভাজনটা হয় নাই। তারপরে আছে হচ্ছে আমাদের যে ধাপটা, সেটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে হচ্ছে আমাদের তিনটে কিওয়ার্ড মনে রাখবো। প্যাকাইটিনই একমাত্র দশা, যে দশা হচ্ছে কায়াজমা তৈরি হবে। প্যাকাইটিনই একমাত্র দশা, যে দশা আমরা টেট্রাড পাবো। এবং প্যাকাইটিনই একমাত্র দশা, যে দশা হচ্ছে ক্রসিং ওভার সম্পন্ন হবে। ঠিক আছে, এখন দেখো এই ক্রসিং ওভার যেটা, আজ টেট্রাডটা কি, টেট্রাডটা হচ্ছে এই যে বাইভ্যালেন্ট, এটা কিন্তু বাইভ্যালেন্ট, এটা হচ্ছে যে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টটা কি হচ্ছে, দেখো অনুদৈর্ঘ্যভাবে বিভাজন হয়েছে। অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে দুইটা সেন্ট্রোমিয়ার এবং 4 বাহু বিশিষ্ট একটা গঠন তৈরি করছে, এটাকে আমরা বলছি টেট্রাড। এই টেট্রাডের এই যে একই ক্রোমোজোমের যেই বাহুগুলো 1, 2 অথবা এই দিকে এসে 3 আর 4, 1 আর 2 অথবা 3 আর 4, এরা হচ্ছে যে সিস্টার ক্রোমাটিড। আর 1 আর 3 অথবা 4 আর 2 এরা হচ্ছে যে নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আচ্ছা। আর এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড, কখনোই সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা গঠন কিন্তু সম্ভব নয়। সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা গঠন সম্ভব নয়। কায়াজমা সবসময় গঠিত হয় দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তাহলে এখানে হচ্ছে 4 আর 2, 2 আর 4-এর মধ্যে কি হয়েছে, একটা এক্স আকৃতির যে অংশ, এটাকে আমরা বলছি কায়াজমা। আর এই এক্স আকৃতির জোড়ার মাধ্যমে যদি অংশের বিনিময় হয়, সেই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যে ক্রসিং ওভার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে আমরা হচ্ছে ডিপ্রোটিন আর ডায়াকাইনেসিস সম্পর্কে এখন আমরা জানবো। আচ্ছা দেখো, ডিপ্লোটিন ধাপটার নাম হচ্ছে কি, ডিপ্লোটিন, 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 ডিপ্লোটিন। দেখো ডিপ্লোটিনে কি হয়, ডিপ্লোটিনে হচ্ছে সেন্ট্রোমিয়ার বিকর্ষণ শুরু করে, সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ শুরু হয়, সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ শুরু। সেন্ট্রোমিয়ারের বিকর্ষণের ফলে কি হয়, সেন্ট্রোমিয়ারের বিকর্ষণের ফলে হচ্ছে লুপ সৃষ্টি হয়। কেমনভাবে হয় আমি দেখাচ্ছি। সেন্ট্রোমিয়ারের বিকর্ষণের ফলে এখানে কি হয়, লুপ সৃষ্টি হয়, লুপ সৃষ্টি হয়, লুপ সৃষ্টি হয়। লুপ সৃষ্টি হওয়ার ফলে এই ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে সরে যায়, অর্থাৎ এখানে প্রান্তীয়করণ শুরু হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, লুপ সৃষ্টির ফলে প্রান্তীয়করণ শুরু হয়। লুপ সৃষ্টির ফলে কি হয়, প্রান্তীয়করণ শুরু হয়। এখন বিষয়টা কেমন হয় দেখো, এই যে মনে করো যে একটা কায়াজমা, আমরা যেটা দেখেছিলাম যে এটা হচ্ছে একটা কায়াজমা, মনে করো এক্স আকৃতির একটা কায়াজমা। এই যে এক্স আকৃতির কায়াজমা আছে, ঠিক না, এই এক্স এখানে কিন্তু জোড়া বেঁধে আছে। এই এক্স আকৃতির যে কায়াজমা, এখানে এই সেন্ট্রিওলটা এই সেন্ট্রিওলের সাথে কি শুরু করবে, একটা বিকর্ষণ শুরু করবে। এই বিকর্ষণের ফলে এরা দুজনই একে অন্যের কাছ থেকে হচ্ছে কি হবে, সরে যাবে। একে অন্যের কাছ থেকে যখন সরে যাবে, তখন এদের মাঝে হচ্ছে একটা লুপ সৃষ্টি হবে। অর্থাৎ এইভাবে ছিল, একে অন্যের কাছ থেকে যখন সরে যাচ্ছে, একটা লুপ সৃষ্টি হচ্ছে, একটা লুপ সৃষ্টি হচ্ছে। এই লুপ সৃষ্টি হচ্ছে এবং এরা হচ্ছে প্রান্তের দিকে সরে যাচ্ছে, যেটাকে আমরা বলছি প্রান্তীয়করণ। ঠিক আছে, আচ্ছা। তাহলে সেন্ট্রিওলের বিকর্ষণ শুরু হলো, বিকর্ষণ হওয়ার ফলে একটা লুপ সৃষ্টি হচ্ছে, বিকর্ষণ হওয়ার ফলে একটা লুপ সৃষ্টি হচ্ছে। দেখো কায়াজমা যে একটাই হবে তার কোনো কথা নেই, কায়াজমা দুইটা হতে পারে, একাধিক হতে পারে। তাহলে এখানেও মনে করো একটা কায়াজমা, তাহলে একটা লুপ সৃষ্টি হচ্ছে। এই লুপ সৃষ্টি হওয়ার কারণে হচ্ছে যে লুপ সৃষ্টি হচ্ছে এবং লাস্টে কি হচ্ছে, প্রান্তীয়করণ হচ্ছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস। তাহলে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণ তখনও চলমান থাকে, প্রান্তীয়করণ কিন্তু ডায়াকাইনেসিস থামে না। ডায়াকাইনেসিস প্রান্তীয়করণ চলতেই থাকে, ডায়াকাইনেসিসও প্রান্তীয়করণটা চলতে থাকে। ডায়াকাইনেসিসে আরও যে বিষয়টা হয়, সেটা হচ্ছে এখানে প্রান্তীয়করণ চলতে থাকে, প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়।
আচ্ছা, এখানে হচ্ছে যে প্রান্তীয়করণ চলতে থাকে, প্রান্তীয়করণ চলতেই থাকে, ঠিক আছে, প্রান্তীয়করণটা চলতেই থাকে। এখানে হচ্ছে আমাদের নিউক্লিওলাস আর নিউক্লিয় মেমব্রেনের বিলুপ্তি ঘটে, ও মেমব্রেনের কি হয়, বিলুপ্তি ঘটে, এরা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্তি ঘটে। তারপরে যেটা হয়, এই যে ডায়াকাইনেসিস যে দশায়, ডায়াকাইনেসিস দশায় কি হচ্ছে, প্রাণীকোষের সেন্ট্রিওলটা মেরুতে পৌঁছে যায়, প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়, প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়, প্রাণীকোষের সেন্ট্রিওলটা মেরুতে পৌঁছে যায়, এবং বাইভ্যালেন্টগুলো কেন্দ্র থেকে পরিধির দিকে আসে। অর্থাৎ ওই যে বাইভ্যালেন্ট নিয়ে আমরা কথা বললাম, ওই বাইভ্যালেন্ট কি হয়, কেন্দ্র থেকে পরিধির দিকে আসে, বাইভ্যালেন্ট কেন্দ্র থেকে পরিধির দিকে আসে, কেন্দ্র থেকে আসে কোথায়, পরিধির দিকে, কেন্দ্র থেকে পরিধির দিকে চলে আসে। এটা হচ্ছে ডায়াকাইনেসিস ধাপের হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। সেটা তুলে নাও। এরপরে মায়োসিসের গুরুত্ব জানবো আমরা। মায়োসিসের গুরুত্ব কি কি? এখন আসি হচ্ছে মায়োসিসের গুরুত্ব সম্পর্কে। মায়োসিসের কিছু গুরুত্ব আছে, জীবজগতে কিছু ভূমিকা আছে, তা না হলে মায়োসিস এত দরকারি কেন? তাহলে মায়োসিসের কিছু গুরুত্ব তো অবশ্যই আছে। মায়োসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, মায়োসিসের যেমন কিছু গুরুত্ব ছিল, তেমনিভাবে মায়োসিসেরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা হচ্ছে প্রথমেই যেটা করে আমাদের মায়োসিস, সেটা হচ্ছে জননকোষ সৃষ্টি করে বা গ্যামিট সৃষ্টি করে। তাহলে মায়োসিস কি করছে, জননকোষ সৃষ্টি করছে, জননকোষ সৃষ্টি, এটা কিন্তু জনন মাতৃকোষ না, জননকোষ সৃষ্টি করছে, জনন মাতৃকোষ থেকে জননকোষ সৃষ্টি করছে বা হচ্ছে গ্যামিট সৃষ্টি করছে। তারপরে হচ্ছে আমাদের ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুব রাখছে। তাহলে ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব রাখছে, ক্রোমোজোম সংখ্যাটা একটা ধ্রুব রাখছে, ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব রাখছে। তারপরে আরও কাজ করছে, সেটা হচ্ছে প্রজাতির সক্রিয়তা বজায় রাখছে। প্রজাতির সক্রিয়তা বজায় রাখার মাধ্যমে মানে হচ্ছে যে বানর থেকে কিন্তু বানরই হয়, মানুষ থেকে কিন্তু মানুষই হয়, বানর থেকে কখনো হাতি হয় না, হাতি থেকে কখনো মানুষ হয় না। এই যে প্রজাতির যে সক্রিয়তা, এই প্রজাতির সক্রিয়তা রক্ষা করছে হচ্ছে মায়োসিসের মাধ্যমে সক্রিয়তা রক্ষা হচ্ছে, প্রজাতির সক্রিয়তা বজায় থাকে, প্রজাতির সক্রিয়তা বজায় থাকে এবং বৈচিত্র্যের সৃষ্টি ঘটে। অর্থাৎ দেখো যে বিষয়টা, যে আগে মানুষের হচ্ছে যে লোম বেশি ছিল, কিন্তু এখন লোমের দরকার হয় না দেখে লোমগুলো কিন্তু নাই। এই যে বৈশিষ্ট্যগুলোর যে চেঞ্জ, এই যে বৈশিষ্ট্যগুলোর যে পরিবর্তন, সেটাকে আমরা বলছি যে বৈচিত্র্য। তাহলে বৈচিত্র্য সৃষ্টি করছে কি, মায়োসিস, এবং পরিবর্তিত পরিবেশের সাথে টিকে থাকার জন্য এই বৈচিত্র্যটা লাগে। তাহলে বৈচিত্র্য সৃষ্টি করে মায়োসিসের মাধ্যমে, কারণ হচ্ছে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে হচ্ছে অংশের বিনিময় ঘটে, জিনের রিকম্বিনেশন ঘটে, এর কারণে হচ্ছে যে বৈচিত্র্যের সৃষ্টি হয়। তারপরে প্রকরণ অভিব্যক্তি বা ভ্যারিয়েশন তৈরি করে, প্রকরণ বা অভিব্যক্তি বা ভ্যারিয়েশন সৃষ্টি করে। তারপরে হচ্ছে যে বংশবৃদ্ধি করে, গ্যামিট সৃষ্টি, গ্যামিট সৃষ্টির মাধ্যমে কি করে, বংশবৃদ্ধি করে, যৌনুক্রমটা বজায় রাখে, ঠিক আছে। যৌনুক্রমটা কিভাবে বজায় রাখে, আমি এটা আসছি। যৌনুক্রম বজায় রাখে। আর মেন্ডেলের যে সূত্র আছে, মেন্ডেলের সূত্র প্রমাণে মায়োসিসটা লাগে, মেন্ডেলের সূত্র ব্যাখ্যায় বা সূত্র প্রমাণে মায়োসিসটা কিন্তু আমাদের হচ্ছে যে লাগে। এখন আসি যে যৌনুক্রম নিয়ে। যৌনুক্রমটা হচ্ছে যে দেখো কিভাবে লাগে। আচ্ছা দেখো, এখন হচ্ছে যে এখানে একটা নোট দাও, সেটা হচ্ছে এখন আমরা জানবো হচ্ছে যৌনুক্রম সম্পর্কে একটু। দেখো, উচ্চ শ্রেণীর যে জীবগুলো আছে, উচ্চ শ্রেণীর জীবে জনন মাতৃকোষে হচ্ছে মায়োসিস হয়। তাহলে উচ্চ শ্রেণীর যে জীবগুলো আছে, এদের উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষে মায়োসিস কাদের হয়, জনন মাতৃকোষে মায়োসিস হয় হচ্ছে উচ্চ শ্রেণীর জীবে,
কেন উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষে আর নিম্ন শ্রেণীর জীবের কোথায় হয়? নিম্ন শ্রেণীর জীবের হয় হচ্ছে জাইগোটে। নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হয়, দেখো এটা আমি জনক্রম দিয়ে বুঝাই দেবো। নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হয় হচ্ছে জাইগোট গঠনের পূর্বে। তাহলে নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হয় জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির সময়। মায়োসিস হয় হচ্ছে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির সময়। জাইগোট থেকে যখন হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির এই সময়টাতে হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হয়। এখন দেখো আমি আসলে যৌনুক্রম দিয়ে বোঝাই, যৌনুক্রম। তাহলে যৌনুক্রম দিয়ে আমি এটা বোঝাবো। যৌনুক্রমটা কি? হোয়াট ইজ যৌনুক্রম বা যৌনুক্রমটা কি? দেখো, যৌনুক্রম হচ্ছে এমন একটা বিষয়, মনে করো হচ্ছে আমি মানুষ, আমি আমার জীবনের ম্যাক্সিমাম টাইম বা হচ্ছে যে আমার দেহর কোষটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় থাকে, কিন্তু একটা আছে নিম্ন শ্রেণীর জীব, সে কিন্তু তার ম্যাক্সিমাম টাইম বা জীবন ধারণের জন্য যে ম্যাক্সিমাম টাইম সে কিন্তু ডিপ্লয়েড অবস্থায় থাকে না, সে থাকে হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায়। ঠিক আছে, তাহলে হ্যাপ্লয়েড অবস্থায় সে থাকছে হচ্ছে যে তার জীবনের বেশিরভাগ টাইমটা সে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। এখন দেখো, এই যে আমরা মানুষ, আমরা তো হচ্ছে ডিপ্লয়েড, তাই না? তাহলে আমরা হচ্ছে ডিপ্লয়েড, আমাদেরকে হচ্ছে আবার ডিপ্লয়েডে আসতে হবে। তাহলে এখন এই যে বলা হচ্ছে যে উচ্চ শ্রেণীর জীব যেমন মানুষে জনন মাতৃকোষে মায়োসিস হয়। এখন দেখো, এই যে জনন মাতৃকোষে মায়োসিস হচ্ছে, মায়োসিস হওয়ার ফলে হ্যাপ্লয়েড জনন কোষ সৃষ্টি হচ্ছে। এই হ্যাপ্লয়েড জনন কোষ আবার মিলিত হয়ে কি করছে? জাইগোট তৈরি করছে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। তার মানে এই ডিপ্লয়েডটা তখন আবার ভ্রূণ সৃষ্টি করবে, এই ভ্রূণ থেকে তখন আবার মানব দেহে সৃষ্টি হবে। কিন্তু এই যে ডিপ্লয়েড অবস্থা, সেটা কি বজায় থাকলো? ইয়েস, সেটা হচ্ছে বজায় থাকছে। তাহলে একবার শুধুই হ্যাপ্লয়েড হচ্ছে কখন? ওই যে গ্যামেট সৃষ্টির সময় হ্যাপ্লয়েড হচ্ছে, কিন্তু আবার যখন জীব দেহ গঠন করে জীবটা বড় হচ্ছে, তখন সে কিন্তু ডিপ্লয়েড অবস্থাতেই থাকছে। কিন্তু আচ্ছা, এখন হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস কোথায় হচ্ছে? জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির সময়। এখন দেখো, নিম্ন শ্রেণীর যে জীব, নিম্ন শ্রেণীর যে জীবগুলো, তারা হচ্ছে যে জনন মাতৃকোষটা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে থাকে। নিম্ন শ্রেণীর যে জীব আছে তারা যেহেতু হ্যাপ্লয়েড, তাদের জনন মাতৃকোষ হচ্ছে যে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, এবং এখান থেকে হচ্ছে যে মায়োসিসের মাধ্যমে আবার হ্যাপ্লয়েডই তৈরি হয়। ঠিক আছে, এই হ্যাপ্লয়েডই তৈরি হয়। এখন এই হ্যাপ্লয়েড দুইটা মিলে জাইগোটে যায়, জাইগোটে যায় কি করে? ডিপ্লয়েড তৈরি করে। জাইগোটে যায় কি করে? জাইগোটে যায় হচ্ছে যে ডিপ্লয়েড তৈরি করে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে নিম্ন শ্রেণীর জীবগুলো আছে, এই নিম্ন শ্রেণীর জীবগুলোর যে হচ্ছে যে এরা হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, এদের জনন মাতৃকোষটা হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। এদের জনন মাতৃকোষটা কেমন থাকে? এদের জনন যে মাতৃকোষটা আছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। তাহলে এখানে হচ্ছে মায়োসিস টুটা হয়। মায়োসিস টু এর মাধ্যমে হচ্ছে যে আরও দুইটা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়, এবং তারা মিলে জাইগোটে গিয়ে টুয়েন তৈরি করে। এখন জাইগোটে গিয়ে টুয়েন তৈরি করে, এখন জাইগোটে যদি মায়োসিস না হয় তাহলে কি হবে? জাইগোট থেকে তখন তৈরি হবে ভ্রূণ, যেটা হবে টুয়েন। ভ্রূণ থেকে পরবর্তীতে দেহ গঠন হবে, যেটা হবে টুয়েন। তারপরে পরবর্তীতে যখন বড় হবে আবার হবে টুয়েন। তাহলে বলা যাচ্ছে যে তাহলে সেটা কি ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে গেল না? কিন্তু নিম্ন শ্রেণীর জীবগুলো হওয়ার কথা ছিল হ্যাপ্লয়েড, কিন্তু এরা পরবর্তীতে ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড হয়ে যাচ্ছে, কিন্তু এটা তাহলে বংশগতিতে একটা আমূল পরিবর্তন আসবে। ঠিক আছে, তো এই জন্যই নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে তাদের হচ্ছে জাইগোট থেকে যখন ভ্রূণ তৈরি হয় তার আগে একটা মায়োসিস হয়ে যায়, তার আগে একটা মায়োসিস হয়ে এখানে হ্যাপ্লয়েড হয়ে যায়। ফলে এদের যে যৌনুক্রম হ্যাপ্লয়েড সেটা হচ্ছে ঠিক থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, তো এটা তুলে নাও। এরপরে আর একটা ক্রসিং ওভার আর হচ্ছে কনফিউশন ক্লিয়ার, এটা শেষ করে দেবো। ক্রসিং ওভার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখানে না বোঝার কিছু নাই। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে কনসেপ্ট নাম্বার 6, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, তাহলে C6 কি জানছি? ক্রসিং ওভার সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে ক্রসিং ওভার এই যে কথাটা বা এই যে ওয়ার্ডটা, এটার মানে হচ্ছে কি? আচ্ছা, এই ক্রসিং ওভারটা কখন আসে? ক্রসিং ওভারটা কে আবিষ্কার করেন? এটা ইম্পর্টেন্ট। যে ক্রসিং ওভার হচ্ছে যে 1909 সালে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে থমাস হান্ট মর্গান
তিনি হচ্ছে যে এই ক্রসিং ওভারটা আবিষ্কার করেছিলেন। তার নাম কি? থমাস হান্ট মর্গান 1909 সালে এই ক্রসিং ওভার আবিষ্কার করেন। কোথায় আবিষ্কার করেন? ভুট্টা উদ্ভিদে। ভুট্টা উদ্ভিদে তিনি হচ্ছে যে ক্রসিং ওভারটা আবিষ্কার করেন। কোথায়? ভুট্টা উদ্ভিদে। আর এই ক্রসিং ওভারের একটা জনপ্রিয় মডেলের নাম কি? ক্রসিং ওভারের একটা জনপ্রিয় মডেল হচ্ছে হোয়াইট হাউস মডেল। জনপ্রিয় মডেল ক্রসিং ওভারের একটা জনপ্রিয় মডেল হচ্ছে যে হোয়াইট হাউস মডেল। হোয়াইট হাউস মডেল। ক্রসিং ওভারের একটা জনপ্রিয় মডেলের নাম হচ্ছে হোয়াইট হাউস মডেল। তাহলে ক্রসিং ওভারের একটা জনপ্রিয় মডেলের নাম হচ্ছে হোয়াইট হাউস মডেল। নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে ভাঙে। এই যে নন সিস্টার যে ক্রোমাটিড ছিল, নন সিস্টার ক্রোমাটিডগুলো একই স্থানে ভেঙে যায়। আর যে এনজাইমের কারণে নন সিস্টার ক্রোমাটিডগুলো ভাঙে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস নামক একটা এনজাইম আছে। এন্ডোনিউক্লিয়েস নামক একটা এনজাইম আছে। এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে ভাঙে। আর জোড়া লাগে হচ্ছে লাইগেজ। যেখানে জোড়া লাগে সেখানে হচ্ছে লাইগেজ, এই কথাটা থাকবেই। আর ভাঙার ক্ষেত্রে এন্ডোনিউক্লিয়াস। তাহলে জোড়া লাগে হচ্ছে লাইগেজ এনজাইমের কারণে। লাইগেজ এনজাইমের কারণে এরা হচ্ছে যে জোড়া লাগে। লাইগেজ এনজাইমের কারণে জোড়া লাগে। আর এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে হচ্ছে ভাঙে। কোথায় ভাঙবে? ওই যে নন সিস্টার ক্রোমাটিডগুলো একই স্থানে ভাঙবে। আর লাইগেজের কারণে হচ্ছে যে তারা জোড়া লাগবে। এখন হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য কি? দেখো, এটা আমি হচ্ছে বই দেওয়া আছে তোমাদের, তোমরা সেখান থেকে দেখে নিবে। আমি একবার জাস্ট বলে দিই। সেটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করতে লাগবে, প্রজনন বিদ্যায় লাগবে। জাস্ট কিওয়ার্ডগুলো লিখে রাখবা। ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়ে, জেনেটিক ম্যাপ তৈরি করতে আর জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি করতে হচ্ছে আমাদের ক্রসিং ওভার লাগবে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় তৈরি করতে আমাদের হচ্ছে ক্রসিং ওভার লাগবে। ক্রসিং ওভারের গুরুত্ব এটুকুই। তাহলে ক্রসিং ওভার কোথায় লাগছে? বৈচিত্র্য সৃষ্টি করতে লাগছে, প্রজনন বিদ্যা লাগছে, জেনেটিক ম্যাপ তৈরি করতে লাগছে, যে তারপরে হচ্ছে যে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি করতে লাগছে, ক্রোমোজোমের জিনের অবস্থানটা নির্ণয় করার ক্ষেত্রে লাগছে। এখন হচ্ছে আমরা জানবো যে সবচেয়ে এতক্ষণ ধরে তোমরা ওয়েট করেছিলে যে কনফিউশন ক্লিয়ার, এই টপিকটা নিয়ে এখন আমরা আলোচনা করবো যে কি কি কনফিউশন আপনি ক্লিয়ার করেন স্যার, সেটাই দেখবো। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কনফিউশন ক্লিয়ার। দেখো, আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক C7, এটা হচ্ছে কনফিউশন ক্লিয়ার। এই টপিকটা নিয়ে এখন আমরা কথা বলবো। কনফিউশন ক্লিয়ার এই টপিকটা নিয়ে এখন হচ্ছে আমরা কথা বলবো। দেখো দেখো যেটা হচ্ছে যে তো প্রথমে যে কনফিউশনটা আমরা ক্লিয়ার করব। দেখো CF1 কনফিউশন ওয়ানটা হচ্ছে মায়োসিস কোথায় হয়? মায়োসিস কোথায় হয়? অপশন এ তোমার দেওয়া আছে হচ্ছে জনন কোষ। অপশন বি দেওয়া আছে হচ্ছে জনন মাতৃকোষ। বলো মায়োসিস কোথায় হয়? জনন কোষ না জনন মাতৃকোষ? কোথায় হয় বলো? এই প্রশ্নটা আমি আগেও করাইছি, আবার একবার দেখি তোমাদের মনে আছে কিনা, এই জন্য বললাম। কোথায় হয় বলো? বলো 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 বলো। আচ্ছা দেখো, মায়োসিস হয় হচ্ছে, সবসময় মনে রাখবা যে মায়োসিস হয় হচ্ছে কোথায়? মায়োসিস হয় হচ্ছে যে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে সবসময় হচ্ছে যে মায়োসিস হয়। মায়োসিস সবসময় কোথায় হয়? মায়োসিস সবসময় হয় হচ্ছে জনন মাতৃকোষে। তারপরে দেখো আমাদের হচ্ছে কনফিউশন নাম্বার 2 হচ্ছে যে কি? কনফিউশন নাম্বার 2 হচ্ছে যে ওয়াল্টার ফ্লেমিং আর হচ্ছে শ্লেইখারের মধ্যে। তাহলে বিজ্ঞানী একজন ছিলেন যার নাম হচ্ছে ওয়াল্টার বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কি করছে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে যে মাইটোসিসকে নাম দিছে বা মাইটোসিস নামকরণ করছে। তাহলে ইনি কি করছেন? মাইটোসিস নামকরণ করছেন। মাইটোসিস নামকরণ কে করছেন? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। আর আরেকজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে বিজ্ঞানী শ্লেইখার। তিনি কি করছে? তিনি হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণ করছে। এটা দুটোর মধ্যে প্যাঁচ লাগাবে না, সেই জন্য আমি লিখে দিলাম একসাথে। ক্যারিওকাইনেসিস নামকরণ করছে। তিনি কি করছে? তিনি হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণ করছে। কি করছে? বিজ্ঞানী শ্লেইখার। তারপরে হচ্ছে আমরা জানবো যে
আমাদের কনফিউশন 3 CF 3, সেটা হচ্ছে যে কনফিউশন 3টা হচ্ছে আমাদের কোষচক্রের ক্ষেত্রে, কোষচক্রে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? কোষচক্রে দেখা গেছে কোষচক্রে অভ্যন্তরীণ উদ্দীপনা বা ইনসাইড থেকে উদ্দীপনা যেটা দেয় অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে। আর কোষচক্রের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপনাকে দেয়, বাহ্যিক উদ্দীপনা দেয় হচ্ছে আমাদের কিছু গ্রোথ ফ্যাক্টর। বাহ্যিক উদ্দীপনাকে দেয়, বাহ্যিক উদ্দীপনা দেয় হচ্ছে বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর হচ্ছে আমাদের বাহ্যিক উদ্দীপনা দিয়ে থাকে। তাহলে বাহ্যিক উদ্দীপনা কারা দেয়? বিভিন্ন হরমোন ও হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে তারা হচ্ছে যে এটা দিয়ে থাকে। আচ্ছা, তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কনফিউশন নাম্বার 4। কনফিউশন নাম্বার 4 কি দেখো? কনফিউশন নাম্বার 4 হচ্ছে CF4। কনফিউশন নাম্বার 4 হচ্ছে যে আমাদের যে জাইগোটিন, এই জাইগোট মানে কি হচ্ছে? একত্রে আসছে না, দুইটা মিলে একত্রে আসছে। তাহলে এই যে জাইগোটিন, এই জাইগোটিনে কি হচ্ছে? জাইগোটিনে হচ্ছে যে ক্রোমোজোমের আকর্ষণ হয়। তাহলে জাইগোটিনে কি হয়? জাইগোটিন হচ্ছে ক্রোমোজোমের আকর্ষণ হয়। জাইগোটিনে কি হয়? ক্রোমোজোম আকর্ষণ করে। জাইগোটিনে ক্রোমোজোম আকর্ষণ করে। আরেকটা আছে হচ্ছে ডিপ্লোটিনে কি হয়? প্রান্তীয়করণ হয়। প্রান্তীয়করণ শুরু হওয়ার মানে ক্রোমোজোম হচ্ছে বিকর্ষণ করে। তাহলে ডিপ্লোটিনে ক্রোমোজোম বিকর্ষণ করে। ডিপ্লোটিনে ক্রোমোজোম কি করে? বিকর্ষণ করে। ডিপ্লোটিনে ক্রোমোজোম বিকর্ষণ। তাহলে জাইগোটিনে কি করছে? ক্রোমোজোম আকর্ষণ, আর ডিপ্লোটিনে হচ্ছে ক্রোমোজোমটা বিকর্ষণ করছে। আচ্ছা, আরেকটা কনফিউশন হচ্ছে শৈবালের জাইগোটিক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে যে 2 গুণ। ঠিক আছে, শৈবালের জাইগোটিক ক্রোমোজোম সংখ্যা হবে 2 গুণ। আর 64 বার মাইটোসিসে 128টি অপত্য কোষ সৃষ্টি হয়। 64 বার মাইটোসিসে 128টি অপত্য কোষ সৃষ্টি। এটা একটু লিখে রাখো যে 64 বার মাইটোসিস হলে 128টি অপত্য কোষ সৃষ্টি হবে। আচ্ছা, আর একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কনফিউশন, সেটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি বিষয়ে যে কনফিউশনটা তোমাদের ফেস করে থাকো সেটা হচ্ছে আলোচনা করব। দেখো যে বলা হচ্ছে যে নিউক্লিওলাস ও মেমব্রেনের বিলুপ্তি কখন হয়? কোন পর্যায়ে হয়? কোন ধাপে হয়? অপশন এ প্রোমেটাফেজ, অপশন বি মেটাফেজ। বলো কোনটা দিবা? বলো কোনটা দিবা? দেখো, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির ক্ষেত্রে অপশানে যদি প্রোমেটাফেজ মেটাফেজ দুইটাই থাকে, অপশানে যদি প্রোমেটাফেজ মেটাফেজ দুইটাই থাকে তাহলে অবশ্যই প্রোমেটাফেজ দাগাবা। এখন মনে করো যে অপশানে কোনো কারণে প্রোমেটাফেজ নাই, মেটাফেজ দেওয়া আছে, তাহলে মেটাফেজ দাগাবা। আর মনে করো মেটাফেজ দেওয়া নাই, প্রোমেটাফেজ দেওয়া আছে, তাহলে প্রোমেটাফেজই দাগাবা। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে জাস্ট বলছিল নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয় বস্তুর বিলুপ্তি, কিন্তু এখানে যদি একটা কিওয়ার্ড দিয়ে দেয় যে সম্পূর্ণ বিলুপ্তি, এই কথাটা যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি, এই কথাটা যদি বলে তাহলে অবশ্যই অপশানে যাই থাক উত্তর হবে মেটাফেজ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের যে ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে, ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে কাদের জন্য একটু কথা বলি। ফাউন্ডেশন কোর্স নিয়ে, ফাউন্ডেশন কোর্স হচ্ছে আমরা একটা এমসিকিউ বেসড কোর্স করেছি, যে আমরা কনসেপ্টগুলোকে সাজিয়ে এমনভাবে আমাদের ক্লাসটা সাজাবো যেন হচ্ছে যে 90% এমসিকিউ আমাদের ক্লাস থেকে কভার আপ হয়ে যায়, আর বাকি যে 10% এমসিকিউগুলো থাকবে সেগুলো যাতে তোমরা হচ্ছে যে এই কনসেপ্টগুলো বুঝতে পারার কতটুকু বুঝতে পেরেছো তার উপর ডিপেন্ড করে তোমরা সলভ করতে পারো। এখন হচ্ছে যে এই যে আমরা
কোন কোন এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, এমসিকিউ বলতে হচ্ছে তোমার এইচএসসি লেভেলের এমসিকিউ হতে পারে, এগুলো আমরা আলোচনা করব। মেডিকেল এমসিকিউ, বিভিন্ন ভার্সিটি, রাজশাহী, ঢাকা, জাহাঙ্গীরনগর, বিভিন্ন ভার্সিটি, কৃষি, গুচ্ছ, হ্যাঁ, এই সমস্ত ভার্সিটির যে এমসিকিউগুলা, যাতে আমরা এমনভাবে পড়াচ্ছি যাতে তুমি এই এমসিকিউটা করলে তুমি হচ্ছে সব জায়গাতেই তুমি হচ্ছে যে একটা এমসিকিউ ভালো স্কোর করতে পারো। ঠিক আছে? খোদা হাফেজ।